নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলের সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প। খুব ভালো একটি গল্প। গল্পের নাম ঘাম। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ঘাম। অধীর হয়ে হাত ঘড়ির দিকে তাকালো বিজন। 5:35। এই আসছি বলে আধ ঘন্টারও বেশি হয়ে গেল। সুনন্দা ও পাশের অমূল্যবাবুদের ফ্ল্যাটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওর দেখা নেই। এরপরে কি আর কারুর বাড়িতে চা খেতে যাওয়া যায়? তাছাড়া যেতেও তো সময় লাগবে। এই দীনেন্দ্র স্ট্রিট থেকে টালিগঞ্জের চারু অ্যাভিনিউ কি সোজা রাস্তা? তারপর মাথা ঘুরল, এখন এই রবিবারের বিকালে একখানা ট্যাক্সিও মিলবে না। মাসের ভিড় ঠেলে উঠে দুহাতে মাথার উপরে রড ধরে এঁকে মেঁকে সার্কাসের নানা রকম কসরত করতে করতে তবে গিয়ে পৌঁছতে হবে। কিন্তু যত কষ্টই হোক, না গেলে চলবে না, এত করে বলে দিয়েছে যখন অনিমেষ। বিশেষ করে ওর স্ত্রী শুভ্রা যখন অনুরোধ করেছে, বিজনরা যদি না যায় খুবই খারাপ দেখাবে। কিন্তু সন্ধ্যাবেলার চায়ের নিমন্ত্রণে রাত দুপুরে গিয়ে হাজির হলে কি খুব ভালো দেখায়? সুনন্দার যদি কিছু মাত্র কাণ্ডজ্ঞান থাকে। বিজন আরো 5 মিনিট দেখল। 5 মিনিট 5টি ঘন্টার মতো মনে হতে লাগলো। আর একটি সেকেন্ডের কাঁটা ঘুরে আসতে না আসতে বিজন চেঁচিয়ে উঠল, রাঙার মা, ও রাঙার মা। মরিচি উপুড় হয়ে বসে ভিজে নেতা দিয়ে ঘরের মেঝে পুছে নিচ্ছিল। চোখ তুলে তাকালো। কি বলছো দাদাবাবু? বিজন ধমকে সুরে বলল, তোমাকে এই অবেলায় ঘর পুষতে কে বলেছে? বৌদি বলে গেছে দাদাবাবু, রোজই এই সময় ঘর পুছি। বিজন বলল, না, পুষতে হবে না। যাও, এই 3 নম্বর ফ্ল্যাট থেকে তোমার বৌদিকে ডেকে নিয়ে এসো তো। যাও, এক্ষুনি ডেকে নিয়ে এসো। নেতা আর জলের বালতি রেখে রাঙার মা দৌড় খুলে বেরোলো। নির্বিকার ভাবে পান চিবুচ্ছে তো চিবুচ্ছেই। বয়স 60-এর কাছাকাছি রাঙার মার। বছর 3 ধরে বিজনদের কাছেই আছে। বকুনি দুজনের কাছেই খায়, কিন্তু তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। ধৈর্য আছে, বোধহয় অভিজ্ঞতাও আছে। রাঙার মা বোধহয় ভাবে, সংসারে যারা বকবার বকবে, আর যারা কাজ করবার তারা কাজ করে যাবে। রাগের সময় এই কুরুপা বৃদ্ধা নুবজা নারী দেহের ভগ্নাবশেষ বিজনের মনে অস্বস্তির মাত্রা আরো বাড়িয়ে দেয়। সুনন্দাও ওর সঙ্গে কম বকাবকি করে না। ওর অপরিচ্ছন্নতা নিয়ে, অবাধ্যতা নিয়ে মাঝে মাঝে চেঁচামেচি করে হুলস্থুল বাঁধিয়ে দেয়। কাজ ছেড়ে চলে যেতেও বলে, কিন্তু রাঙার মা কাজও ছাড়ে না, চলেও যায় না। জানে যে তাকে ছাড়া বিজনদের চলবে না। রাগ পড়ে গেলে দুজনেই ওরা রাঙার মাকে সাধাসাধি শুরু করবে। একটু বাদে সুনন্দা ঘরে এসে দাঁড়ালো। একা নয়, কোলে একটি বাচ্চা। বছর 6-এর একটি ছেলে, যেমন কালো তেমনই রোগা। পাশের ফ্ল্যাটের অমূল্য নিয়োগীর কনিষ্ঠ সন্তান। অত চেঁচামেচি শুরু করেছে যে, বাড়িতে কি ডাকাত পড়েছে? সুনন্দা পাশের ঘর থেকে খোলা দরজা দিয়ে স্বামীর সামনে এসে দাঁড়ালো। বিজন লক্ষ্য করল, স্ত্রীর মুখে ডাকাত পড়বার মতো কোনো উদ্বেগ কি আশঙ্কা নেই। ওর মুখে হাসি। হাসলে সবাইকে ভালো দেখায়,
সুনন্দার দাঁতের গড়ন সুন্দর বলে আরও যেন বেশি সুন্দর দেখায় ওকে। বয়স বছর 40 হতে চলল সুনন্দার, কিন্তু দেখে মনে হয় যেন 30ও পার হয়নি। দীর্ঘ দোহারা চেহারা, মাথায় প্রায় বিজনের সমান সমান, বিজনের 5.5, সুনন্দা 5 ফুট 5 ইঞ্চি। পাশাপাশি হাঁটলে সুনন্দাকে 1 ইঞ্চি ছোট দেখায় না, বরং বড়ই দেখায়। কিন্তু দৈর্ঘ্য সত্ত্বেও ওর দেহের গড়ন ভালো বলে স্ত্রীকে বিজনের বেমানান লাগে না। গায়ের রঙে, নাকে, চোখের গড়নে সুনন্দা বেশ সুশ্রী। প্রথম প্রথম বন্ধুরা বিজনকে বলতো, তুমি তো রীতিমতো সুন্দরী ভার্য। তাদের গলায় ঈর্ষার আমেজ থাকত। বন্ধুদের চোখ থেকে সেই মোহ আর লুব্ধতা এখনো একেবারে মিলিয়ে যায়নি। কিন্তু সুনন্দা, যাকে কোলে নিয়ে এই মুহূর্তে গণেশ জননী সেজেছে, তাকে কিন্তু ওর কোলে একেবারেই মানায়নি। বাচ্চাটি বেশ কদাকার, অমূল্যবাবুর সবগুলি ছেলেমেয়েই তাই, কিন্তু সবচেয়ে শেষেরটি কুরূপতায় যেন সবাইকে ছাড়িয়ে গেছে। কিন্তু এইটির উপরই সুনন্দার যেন সবচেয়ে বেশি পক্ষপাত। আসলে একটি মাংসপিণ্ডকে বুকে চেপে ধরে সুনন্দা আদর করতে চায়। তার আকার প্রকার যেমনই হোক না কেন, তাতে ওর ভ্রুক্ষেপ নেই। বিজনের মনে হলো, সুনন্দার এখনকার হাসি দেখলে তার কোনো বন্ধু অপলক হয়ে থাকতো না। কারণ এই মুহূর্তে বিজনের স্ত্রীর হাসি কোনো স্ত্রীর হাসি নয়, মায়ের হাসি, মাৎসল্য রসে বিগলিত। সুনন্দা বলল, হলো কি তোমার? একেবারে শিবনেত্র হয়ে রইলে যে। বিজন বলল, হ্যাঁ, শিব হয়ে গণেশ জননীকে দেখছি। সুনন্দা লজ্জিত হয়ে বলল, আহা। তারপর সেই মানবটির মুখের কাছে মুখ নিয়ে সুনন্দা বলতে লাগলো, শুনছো বিল্টু, লোকে কি বলছে শুনছো? তুমি নাকি গণেশ। কেন কেন তুমি গণেশ হবে শুনি? তোমার কি হাতির মতো মাথা? তোমার কি সুর আছে? দেখো দেখো কিরকম হাসছে দেখো। থাক থাক, আর হাসতে হবে না তোমাকে। একেবারে দেখো হাসি হয়ে উঠেছ না? বিজন দেখল সুনন্দার সুডৌল সুগৌর মুখানা ওই কদাকার মাংসপিণ্ডটির উপরে নেমে এলো। না ঘষতে লাগলো কপালে, ঠোঁটে ঠোঁট ঘষল। মনে হলো দাঁত ঘষারও শব্দ যেন শুনতে পেল বিজন। তীব্র যৌন আবেগে, ক্রোধে আর গভীর বাৎসল্যে প্রায় একই রকম দাঁত ঘষার শব্দ শোনা যায় সুনন্দার। বিজন লক্ষ্য করেছে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল। মাত্র গুটিগত দাঁতে পান চিবুতে চিবুতে উপভোগ করছিল এই অপরূপ বাৎসল্যের দৃশ্য। রাঙার মা সুনন্দার আরও কাছে এসে গা ঘেঁষে দাঁড়ালো, হেসে বলল, এত শখ তোমার ছেলের বৌদি? আহা, একটি বাচ্চা যদি তোমার কোলে আসতো কি ভালোই হতো বৌদি। তোমাকে অত করে বললাম, চলো যাই আমার সঙ্গে কাকুর গাছের বুড়ো শিবের ওখানে। বাবার কাছে যে যা মানত করে তাই ফলে। একটি ফল দিয়ে এসে মনের মতন ফল পাবে বৌদি। সুনন্দা লজ্জিত হয়ে বলল, থাক থাক, হয়েছে, তোমার আর ফল ফল করতে হবে না। রাঙার মা বলল, তা তো হবে না বুঝলুম, কিন্তু এই তোমার কি হলো বৌদি? ঘামে যে একেবারে নিয়ে উঠেছ, এই কার্তিক মাসের দিনে এত ঘাম। স্ত্রীর সেদাক্ত শরীর বিজনও লক্ষ্য করল, লক্ষ্য করে একটু গম্ভীর হয়ে গেল। সুনন্দা লজ্জিতভাবে হাসল, স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঝিকে বলল, আচ্ছা, এক আপদ হয়েছে, বাচ্চা টাচ্চা কাউকে কোলে নিলেই আমার এমনি করে ছোটে। নিজের দেহের দিকে তাকালো একবার সুনন্দা, কোলের বাচ্চাটির দিকে তাকালো, তারপর ফের একটু অপ্রতিভ ভঙ্গিতে হেসে বলল, এক রোগ, যাই
ওকে ওর মার কাছে রেখে আসি। কিন্তু এই অস্বাভাবিক ঘামকে যে সত্যি আপদ কি রোগব্যাধি বলে মনে করে সুনন্দা, তা ওর কথার ভঙ্গিতে মনে হলো না। দুর্ভোগ নয়, যন্ত্রণা নয়, রোগের উপভোগ্যতাই ওর চোখের ভঙ্গিতে, মুখের হাসিতে, শরীরের প্রতিটি রোমকূপে অতি মাত্রায় পরিস্ফুট হয়ে উঠেছে। সুনন্দা স্বামীর দিকে চেয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, তুমি আর একটু বসো লক্ষ্মীটি, আমি ওকে রেখে এক্ষুনি আসছি। বিজন হঠাৎ তিক্ত, তীব্র, কঠিন স্বরে বলে উঠল, আর আসতে হবে না। সুনন্দা হঠাৎ থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে বলল, তার মানে? বিজন বলল, মানে আবার কি? অমূল্যবাবুদের ঘরে যাও, গিয়ে ফের বিল্টু, পিন্টু, মিন্টু, ডিন্টুদের আদর সোহাগ করতে বসে যাও। 6টা বাজে, কারোর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রাখতে যাওয়ার সময় আর নেই। এখনো কাপড় বদলাবার সময় পেলে না তুমি, আদর সোহাগ নিয়েই আছো। এরপর কখন তৈরি হবে, কখনই বা যাবে? যেতেও তো ঘন্টাখানেক লেগে যাবে। সুনন্দা বলল, সে আমি বুঝবো, তৈরি হতে আমার 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমি কি তোমার মতো এক দাড়ি কামাতেই 1.5 ঘন্টা? মিল্টুকে রেখে আসতে গেল সুনন্দা, গিয়ে আর দেরি করল না, 2-3 মিনিটের মধ্যেই ফিরে এলো। বাইরে বেরোবার জন্যে তৈরি হয়ে বিজন এতক্ষণ খাড়া চেয়ারটায় বসে কথা বলছিল, কিন্তু স্ত্রী ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে সেই গরদের পাঞ্জাবিটা খুলে চেয়ারের পিঠে রেখে দিল। তারপর নেমে এসে নিচু ইজি চেয়ারটায় গা এলিয়ে দিয়ে চুরুট ধরালো। সুনন্দা এসে বলল, এ কি, তুমি জামা টামা সব ছেড়ে ফেললে যে? বিজন বলল, কি হবে আর গিয়ে, রাত দুপুরে চায়ের নিমন্ত্রণে গিয়ে লাভ কি? সুনন্দা বলল, আহা, সবে তো সন্ধ্যা, এখনই তোমার রাত দুপুর হয়ে গেল? তোমার রাগের কারণ আমি জানি। জানো? কি বলো তো দেখি। বলে আর লাভ কি? সুনন্দা পাশের ঘরে শাড়ি বদলাতে যাচ্ছিল, বিজন বাধা দিয়ে বলল, সুনন্দা, শুনে যাও, আমার কথার জবাব দিয়ে যাও। সুনন্দা বলল, আসছি আসছি, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। আচ্ছা, মাঝে মাঝে তোমার কি হয় বলো তো দেখি? কারো ছেলে মেয়েকে কোলে করতে দেখলে তুমি যেন একেবারে উন্মাদ হয়ে যাও, তোমার দুটো চোখ হিংসে যেন জ্বলজ্বল করতে থাকে। আমাদের ঘরে কেউ আসেনি, তাই বলে পৃথিবীতে আর কারো ছেলে মেয়ে থাকবে না? কিংবা তাদের কাউকে আমি একটু আদর যত্ন করতে পারবো না? এ কি হিংসুটে স্বভাব তোমার? মেজে নেতা ভুলিয়ে ভুলিয়ে রাঙার মা তখনও মেঝে পরিষ্কার করছিল। হঠাৎ সে মুখ তুলে বলে উঠল, ঠিক বলেছ বৌদি, ভগবান মন বুঝেই ধন দেন তো। মিজন সোজা হয়ে উঠে বসল, তারপর তারস্বরে চিৎকার করে বলে উঠল, চুপ! তোমার আর ঘর পুষতে হবে না, যাও, যাও এ ঘর থেকে, বেরিয়ে যাও। জলের বালতি হাতে রাঙার মা দাঁড়ালো, মিড়বিড় করে বলতে লাগলো, এ কি কাণ্ড রে বাবা, এমন তো কোথাও দেখিনি। কথায় কথায় মারতে ওঠে, এই কোন ধারার ভদ্রলোক? রাঙার মা সামনে থেকে সরে গেলে সুনন্দা তার জায়গায় এসে দাঁড়ালো। এক মুহূর্ত চুপ করে স্বামীর দিকে তাকিয়ে থেকে বলল, তোমার কি হয়েছে বলো তো? মিজন বলল, আমার কিছুই হয়নি, হঠাৎ তোমার মনে একটু বেশি মাত্রায় বাৎসল্যের উদয় হয়েছে। সুনন্দা সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না, একটু বাদে আস্তে আস্তে বলল, যদি হয়েই থাকে সেটা কি খুব দোষের? আমাদের যা বয়স। মিজন বলল, থাক থাক, আর বয়স বয়স করো না। বয়সের কথা কি তোমার সবসময় মনে থাকে? বিশেষ করে দেশবাস সাজসজ্জার সময়। তার মানে? নিজের কথার টিকা টিপ্পণির ঝুঁকি নিল না বিজন, বরং আগের প্রসঙ্গে ফিরে যাওয়া নিরাপদ মনে করে বলল, আমাদের যা বয়স
তাতে বাৎসল্য আসাটা দোষের নয়, কিন্তু তারও তো একটা স্থানকাল আছে। অমূল্যবাবুর ছেলেমেয়েরা তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না। ঘুরে এসেও তাদের আদর সোহাগ করতে পারতে। এবার সুনন্দা ধৈর্য হারিয়ে চেঁচিয়ে উঠল, কি বল অমূল্যবাবুর ছেলে আর অমূল্যবাবুর ছেলে? ওরা হয়েছে তোমার দু চোখের বিষ না? তোমার ভয় কোনো একটা বাচ্চা ছেলে মেয়ে এই ঘরে ঢুকতে পারে না। তুমি যতক্ষণ বাড়িতে থাকো আমি কাউকে ডাকিও না, আনিও না। কিন্তু পাড়া শুদ্ধ লোক তোমাকে চেনে, তোমার এই কুচুটে স্বভাব নিয়ে বলা বলি করে। আমি লজ্জায় মরে যাই। আমাদের হয়নি, তাই বলে বিশ্বশুদ্ধ লোক তোমার মতো কি নিঃসন্তান হবে? তুমি কি তাই চাও? বিজন এবার চেয়ার ছেড়ে তীর বেগে উঠে দাঁড়ালো। ঘরের দুদিকে দরজা বন্ধ করে দিয়েছে স্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, না, তা চাই নে। আমি নিঃসন্তান হলেও তুমি যদি কোনো প্রকারে সন্তানবতী হতে পারো তো হও না, আমার তাতে কিছু মাত্র আপত্তি নেই। এই কথা তো আমি অনেক দিন বলেছি। সুনন্দা একটুকাল স্তব্ধ হয়ে রইল, তারপর অস্ফুট স্বরে বলল, এসব কি বলছো তুমি? এসব কি বলছো? হিংসে হিংসে তোমার সত্যি কি মাথা খারাপ হয়েছে? মাঝে মাঝে তোমার মাথার মধ্যে কতগুলি পোকা ঢুকে কিলবিল শুরু করে দেয়, তাই না? সত্যি করে বলো, তাই দেয় কি না? হিংস্র জিঘাংসায় বিজনের মুখ বিকৃত দেখালো। সে বলে উঠল, তা যদি বলো, সেই পোকা তোমার মাথার মধ্যেও ঢোকে, মুহুর্মুহু কামড়ায় আর বলে, তুমি যেমন করে পারো মা হও, যার সাহায্যে পারো। সুনন্দা প্রচণ্ড ক্রোধে মুখ ফিরিয়ে নিয়ে বলল, যাও, আমার সামনে থেকে সরে যাও। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। তুমি এত ছোট, এত মিন মাইন্ডেড, এত পারভার্সন তোমার মধ্যে। কোনো সুস্থ মেয়ের পক্ষে এক ঘরে তোমার সঙ্গে বাস করা সম্ভব নয়, অসম্ভব। বিজন বলল, তুমি তো তাই চাও, এক ঘরে আর বাস করতে চাও না? বেশ, ঘর বদলে মানুষ বদলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো এখনো। সেই বয়স তোমার এখনো আছে। এখনো অন্তত একটি ডিকেড হাতে আছে তোমার। সুনন্দা বলল, এক্সপেরিমেন্ট করতে যদি হয় তোমার পরামর্শ নিয়ে করব না। আমি আমার সুবিধে মতো পথ বেছে নিতে পারবো, তোমাকে সেজন্যে ভাবতে হবে না। বিজন বলল, তা জানি, তোমাকে পরামর্শ দেওয়ার লোকের এখন আর অভাব নেই। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি, শোনো, কথায় কথায় যে তুমি নিঃসন্তান নিঃসন্তান বলে খোঁচা দাও, তুমি কি জানো না ডাক্তার আমার মধ্যে কোনো দোষ খুঁজে পায়নি? সুনন্দা ফের একটুকাল চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, ডাক্তার কি আমার মধ্যেই কোনো দোষ পেয়েছেন? ডাক্তার যা যা করতে বলেছেন সবই তো আমাকে দিয়ে করিয়েছ। দুবার অপারেশন হয়ে গেছে। আর কি, আর কি করতে বলো আমাকে? সুনন্দার দুটি চোখ এবার জলে ভরে উঠল। মুখ ফিরিয়ে পাশের ঘরে ঢুকে এবার দৌড়ে খিল দিল সে। আর স্ত্রীর চোখে জল দেখে বিজনে সম্মিত ফিরে এলো। ছি ছি ছি, কথাটা ওকে বলা ঠিক হয়নি। যদি নিজের দোষেই বন্ধা হয়ে থাকে সুনন্দা, সেজন্যও কোনো দুর্ভাগিনী নারীর মুখের ওপর বলা পরম নির্মমতা। এবার গ্লানি আর অনুশোচনায় মন ভরে উঠল বিজনের। জামাটা ফের গায়ে দিল। স্ত্রীকে নিয়ে এবার নিমন্ত্রণ রাখতে বেরোবে। ট্যাক্সি পেলে ট্যাক্সি নেবে। পাওয়াটাও হয়তো একেবারে কঠিন হবে না। শ্যামবাজারের মোড় থেকে একটা ট্যাক্সি মিলে যেতেও পারে। বিজন এগিয়ে গিয়ে রুদ্ধদ্বারে ঠিক করাঘাত নয়, সস্নেহ টোকা দিতে লাগল। নন্দা, নন্দা, তৈরি হয়ে নাও, চলো চলো, এবার অনিমেষের ওখান থেকে ঘুরে আসি। প্রথমে খানিক্ষণ কোনো সাড়াই মিলল না। তারপর সুনন্দার বিরক্তি ভরা গলা শোনা গেল, তুমি যাও, আমি যাব না।
বিজন মধুর স্বরে বলল, সে কি হয় নন্দা? অনিমেষ কি মনে করবে বলো তো? ওরা যে দুজনকেই বলেছে, আর বিনা উপলক্ষে তো বলেনি। তুমি তো জানো ওদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি। ওরা সে কথা না বললেও তারিখটা তো আমাদের মনে আছে। ওরা রেজিস্ট্রেশন তারিখটাই ধরে। তিনজনের সাক্ষীর মধ্যে দুজন তো আমরাই ছিলাম, মনে নেই তোমার? কিন্তু সুনন্দা এসব অবান্তর কোনো কথাই কানে তুলল না। একই কথা সে বারবার বলতে লাগলো, তোমার যেতে ইচ্ছে হয় যাও, আমি যাব না। কারোর কোনো শুভ কাজে যাওয়ার অধিকার আমার নেই। কাউকে মুখ দেখাবার মতো মুখও আমার নেই। যাও, তুমি যাও। আরো মিনিট 15 স্ত্রীকে সাধাসাধি করে বিজন ক্ষান্ত হলো। এই এক দোষ সুনন্দার। একবার যার না করবে মাথা খুঁড়ে মরলেও বিজন তাকে হ্যাঁ করাতে পারবে না। বড় জেদ সুনন্দার, আর ক্রমে বেড়েই চলেছে। কেউ কেউ ভয় দেখিয়ে বলে আরো বাড়বে। বয়সের সঙ্গে সঙ্গে বন্ধা নারীর আরো কত বিকৃতি আসবে তার ঠিক কি? এই যে ঘরে দৌড় দিয়েছে সুনন্দা, ঝাড়া 2 ঘন্টার মধ্যে সে দৌড়ও আর খুলবে না। পৃথিবীতে যদি ইতিমধ্যে প্রলয় কাণ্ডও ঘটে যায়, তবু দরজায় খিলেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে। সুতরাং বিজন এবার 2 ঘন্টার মতো নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়তে পারে, চলে যেতে পারে। যে দিকে দু চোখ যায়, যে পথে মন তাকে টেনে নিয়ে যায়, সেই পথে পা বাড়াতে বিজনের এখন আর কোনো বাধা নেই। তারপর 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে তার ভাগ্য যদি ভালো হয়, বিজন এসে দেখবে সুনন্দার ঘরের দরজা আপনিই খুলে গেছে। তার গৃহিণী ফের ঘর সংসারের কাজে হাত লাগিয়েছে। আর নসিব মন্দ হলে সারা রাত, এমনকি পরদিন সকালেও এর জের চলবে। রাঙার মাকে ডেকে সদর বন্ধ করতে বলে বিজন রাস্তায় নেমে পড়ল। অনিমেষ চৌধুরীদের ওখানে যাবে কি, কিন্তু একা একা যেতে আর ইচ্ছা করছে না। ঝগড়াঝাঁটির ছাপ মনের উপর তো রয়েছে, মুখেও কি খানিকটা লেগে নেই বিজনের? এই মন নিয়ে, এই মুখ নিয়ে লোক সমাজে তারও যাওয়া এখন অনুচিত, বিশেষ করে কোনো উৎসব অনুষ্ঠানের বাড়িতে। এই যে স্যার, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন এদিকে? ছেলেটি পথের মধ্যে একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করল। বিজন একেবারে আত্মমগ্ন ছিল, বহির্জগৎ যেন থেকেও নেই। বিজন একটু চমকিত, একটু বা অপ্রস্তুত। এত ভক্তি আজকাল দেখা যায় না। ছেলেটি বোধহয় সদ্য গ্রাম থেকে এসেছে, কি কোনো মফস্বল শহর থেকে। স্যার, আমাকে চিনতে পারছেন তো? বিজন বলল, বাহ, চিনতে পারবো না কেন? তুমি তো আমাদের কলেজেরই। মুখ তো খুবই চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমার নাম প্রদীপ, প্রদীপ মজুমদার। আমাকে হিস্ট্রি অনার্স ক্লাসে দেখেছেন? আমরা এই পাড়াতেই উঠে এসেছি। আমাকে আরও কয়েকটি ছেলে বলেছিল প্রফেসর দাশগুপ্ত এই পাড়াতেই থাকেন। আচ্ছা স্যার, আপনি কি এই হলদে রঙের বাড়িটায়, মানে ফ্ল্যাট বাড়িটায়? হ্যাঁ হ্যাঁ, 3 তলায়, 4 নম্বর ফ্ল্যাট। যেও একদিন। প্রদীপ খুশি হয়ে বলল, নিশ্চয়ই, নিশ্চয়ই যাব স্যার। কোনো অসুবিধা হবে না তো বাড়িতে গেলে? বিজন ছাত্রের পিঠে হাত রেখে হেসে বলল, বাহ, অসুবিধে কিসের? যেও, অবশ্যই যেও। প্রদীপ হেসে বলল, আপনাকেও একদিন আমাদের বাড়িতে যেতে হবে স্যার। বাবা খুব খুশি হবেন। আমরা তো কাছেই, ওই মোহনলাল মিত্র স্ট্রিটে। বেশ তো, বেশ তো। বিজন ফের ওর পিঠে হাত বুলোল, আর পিঠে হাত রেখে 2 পা 1 পা করে উত্তর মুখে এগোতে লাগল। একটু বাদে বিদায় নিল ছেলেটি। বেশ লাগলো ওকে, ওকে আর ওর পৃষ্ঠপোষক শুভানুধ্যায়ী আর ছাত্রবৎসল হিসাবে নিজেকে। সুনন্দা মাঝে মাঝে রাগ করে যাই বলুক, বিজন সন্তানহীন বলে হীনমনা নয়, ক্ষুদ্রচেতা নয়। ছাত্রদের মধ্যে সে পুত্রকে দেখতে জানে। আগে আগে প্রথম বয়সে ছাত্রদের মনে হতো ছোট ভাইয়ের মতো,
এখন আস্তে আস্তে তারা ছেলের স্থান নিচ্ছে। মুখে অবশ্য বাবা বাছা বলে ডাকে না বিজন, ডাকতে পারে না, মুখে কেমন বাঁধো বাঁধো লাগে, কিন্তু যে স্নেহটুকু অনুভব করে তার নিখাদ মাৎসল্য। মাৎসল্য ছাড়া কিছু নয়। ক্লাসেও সে জনপ্রিয়। কলেজে ছাত্রদের কোনো অনুষ্ঠান হলে প্রিন্সিপাল বিজনের উপরই তার ভার দেন। ছোটোখাটো ছাত্র বিক্ষোভ মিটাবার দায়ও বিজন দাশগুপ্তের। ক্লাসে রোল কল করবার সময় মাঝে মাঝে এক নিমেষের জন্য থেমে সে ক্লাস ভর্তি ছাত্রদের দিকে তাকায়। অধ্যাপনা তার অতীতকাল নিয়ে, কিন্তু যারা অধ্যয়ন করে তারা তো উত্তরকালের। এক পলকের জন্যে যেন সেই ভাবিকালের দিকে বিজন অপলক হয়ে থাকে। কাল সমুদ্রে তরঙ্গের পর তরঙ্গ। সবসময় এদের সে বুঝতে পারে না। মনে কখনো হয় এরা যেন বেশি উদ্ধত, অহংকৃত আর সেই সঙ্গে অবোধ, কিন্তু পরমুহূর্তে মনে হয় যৌবনের এই হয়তো ধর্ম। প্রৌঢ়ের প্ল্যাটফর্ম থেকে যৌবনকে হয়তো এইরকমই দেখায়। তাদের প্রতিটি কথার মধ্যে অহংকারের ঝঙ্কার লাগে। এই উত্তরকালের পক্ষ নিয়ে সমবয়সী কি নিজের চেয়েও বেশি বয়সী সহকর্মীদের সঙ্গে তর্ক করে বিজন। তাঁরা হয়তো ভাবেন যেহেতু বয়সে প্রৌঢ় বলেও তাকে প্রৌঢ় বলে মনে হয় না, তাই সে যুবকদের পক্ষ নিয়ে যৌবরাজ্যে স্থায়ী আসন নিতে চায়। যেহেতু সে জৈবিক দিক থেকে আর একটি জেনারেশনের সৃষ্টি করেনি, তাই সে যেন উত্তরকালকে সে মিলিয়ে দেখতে চায়। এই তিন কালের রাজনীতি, রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি একই সম্পর্কমূলে যুক্ত, এই তার বলবার কথা। সহকর্মী বন্ধু অনিমেষ চৌধুরীর সঙ্গেও কি এই নিয়ে কম তর্ক হয় তার? অনিমেষ বিজনের চেয়ে অন্তত 5 বছরের ছোট। আধুনিক জীববিজ্ঞানের অধ্যাপক, কিন্তু ভাবনায় ধারণায় ওকে অনেকখানি অনাধুনিক বলে মনে হয় বিজনের। আর বিজ্ঞান শুধু ক্লাসরুমে আর ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ। বিজ্ঞান ওর দৃষ্টিতে নেই, যুক্তিতে নেই, দৈনন্দিন আচার আচরণে, জীবনযাত্রায় নেই। তবু অনিমেষ আর অঞ্জলি দুজনই বিজনদের বন্ধু। আর বিয়ের 5 বছরের মধ্যে 2টি ছেলেমেয়ের বাপ মা হয় ওরা বিজনদের উপর কিঞ্চিৎ সহানুভূতিশীল। সহানুভূতি কি অনুকম্পা অবশ্য বিজন চায় না, কিন্তু বন্ধুত্ব চায়। আর এইটুকু জানে, এই প্রৌঢ় বয়সেও সেই বন্ধুত্ব ছোটোখাটো মতবিরোধ, রুচিবিরোধ, এমনকি আদর্শের বিরোধও ছাপিয়ে চলে যায়। বন্ধুত্ব নিজেই এক শিল্প, এক বিস্ময়কর সৃষ্টি, যদিও তার মতো উত্তর 40 অধিকাংশ পুরুষের কাছেই আপদ বিশেষ, ওনার সৃষ্টির মতো। অনিমেষদের ওখানে যেতে পারলে বড় ভালো হতো। বিজনদের না দেখে ওরাও হয়তো ক্ষুণ্ণ হয়ে দুঃখ পাবে। ওরা তো জানে না ও কারণে দাম্পত্য কলহ তাদের যাওয়াটাকে এমন করে ঠেকিয়ে রাখল। কিন্তু কয়েকবার মহড়া দিও নিজেকে দক্ষিণগামী কোনো একটা জনবহুল বাসে ঠেলে তুলতে পারলো না বিজন। বড্ড ভিড়, আর একা একা যাওয়ার পক্ষে তো বড় দীর্ঘ। 15 বছর ধরে একাকিত্ব গেছে বিজনের। এখন যেন ভাবাই যায় না জীবনের 27-28 বছর বয়স পর্যন্ত সে একক ছিল। মনে হয় যেন জন্মাবধি দাম্পত্য জীবন চলছে। স্ত্রী এক অভ্যাস, সন্তান দ্বিতীয় অভ্যাস ছাড়া আর কি। কিন্তু না গেলেও একটা ফোন করে দেওয়া দরকার, অন্তত সেইটুকু সৌজন্য অনিমেষ দাবি করতে পারে। ফোন অনিমেষের কাছে আছে, বিজনের কাছে নেই, কিন্তু সারা পাড়াতেও কোথাও একটি টেলিফোন খুঁজে পাবে না। এমন কৈফিয়ত বিজন বন্ধুকে দেবে কি করে? শেষ পর্যন্ত বসাক ফার্মেসিরই শরণ নিল বিজন। ডাক্তার এখনো আসেনি। কাউন্টারের পিছনে উঁচু টুলের উপরে রুগাটে কম্পাউন্ডার বসে আছেন। বিজনকে দেখে ভদ্রলোক হাসি দিয়ে আপ্যায়ন করে বললেন, এই যে স্যার, আসুন আসুন স্যার। বাড়ি সব ভালো তো? বয়স বেশি নয় রাখালবাবুর, কিন্তু এরই মধ্যে সামনের কটি দাঁত গেছে, হয়তো সেই জন্যেই হাসিটি নেতো হাসি নয়। হ্যাঁ ভালো, একটা ফোন করব? রাখালবাবু বললেন, নিশ্চয়ই,
করুন। ফোনে সরাসরি অনিমেষকেই পাওয়া গেল। হ্যালো অনিমেষ, যেতে পারছি না ভাই। অন্য পারে এক নিমেষের নিস্তব্ধতা, নৈরাশ্য। কেন, কি হলো তোমার? কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। ধরো না, ছোটোখাটো গোছের একটা অঘটন। যাক, তোমার গলা শুনে মনে হচ্ছে তেমন কিছু নয়। হয়তো বৌদির পান থেকে চুন খসেছে। যা বলেছ, বয়স হোক, তোমাদেরও মাঝে মাঝে খসবে। আজকের দিনেও অভিশাপ আর দিও না বিজন। এমনিতেই ঝড়ঝঞ্ঝা বজ্রপাত নিয়ে আছি। বিজন হেসে বলল, তাই নাকি? দাম্পত্য জীবনের রীতি তো তাই। প্রভাতে মেঘডম্বুর। শুধু প্রভাতে কেন ভাই? প্রভাতে, মধ্যাহ্নে, অপরাহ্নে, নিশীথে, কখনই বা না? আচ্ছা, শিগগিরই এসো কিন্তু একদিন। আজ ফাঁকি দিলে আর একদিন কিন্তু আসা চাই, নইলে দারুণ ঝগড়া হয়ে যাবে। তোমার বন্ধু পত্নী এখনো হেসেলে আছেন, আসতে পারছেন না। ছেড়ে দিচ্ছি আমি। আরে ধরো ধরো, আমার ছোট ছেলেটা তোমার সঙ্গে কথা বলবে। তোমার ছেলে? তাই তো শুনি ভাই, ছেলের মা তো সেই কথাই বলে। এই যে, তোমার কাকাবাবুর সঙ্গে কথা বলো। মিজন বলল, কাকা না জ্যাঠা? আরে দূর, জ্যাঠা আজকালকার ছেলেরা হয়? ছেলের বাপ জ্যাঠারা ওসব শুনলে কানে আঙুল দেয়। জ্যাঠার চেয়ে কাকাই ভালো, আঙ্কেল টম। খানিকক্ষণ বন্ধুর শিশুপুত্রের কলকাকলি শুনল বিজন। বন্ধুর প্রম্পটিংও অবশ্য ফাঁকে ফাঁকে শোনা যাচ্ছিল। কাকাবাবু, এসো কিন্তু, কাকিমাকে নিয়ে আসবে। নিশ্চয়ই যাব। প্রতিশ্রুতি দিয়ে বিজন ফোন ছেড়ে দিল। মনে মনে ভাবল, অনিমেষ আত্মজের মধ্যে একেবারে আত্মহারা হয়ে গেছে। দেখা হলেই ছেলের কথা বলবে। কম্পাউন্ডারকে ফোনে চার্জটা দিয়ে আর একটু কুশল প্রশ্ন, বাড়ির সব ভালো তো রাখালবাবু? রাখালবাবুর মুখে ফের সেই বৈদান্তিক হাসি। ভালো আর কই স্যার, ভালো থাকবার কিছু আছে? একপাল বাচ্চা কাচ্চা, বাড়ি থেকে অসুখ বিসুখ আর যেতেই চায় না। আপনার ওসব ঝামেলা তো নেই স্যার, বেশ আছেন আপনি। নিঃশব্দে বিনা মন্তব্যে বিদায় নিল বিজন। তা ঠিক, কোনো ঝামেলা নেই বিজনের। ছেলেমেয়ের সুখও নেই, ছেলেমেয়ের অসুখও নেই। হাঁটতে হাঁটতে পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলো বিজন। না, আসনের কোনো ভাগিদার নেই, আপাতত এইটুকু সুখ। ধোঁয়ায় আর কুয়াশায় এত বড় পার্কটা যেন এক বিষণ্ণতা চাদর মুড়ি দিয়ে রয়েছে। নাকি নিজের মনের কালি বিজন সারা পার্কে ছিটিয়ে দিয়ে বসে আছে? কারণে অকারণে বিজনের মন যেন কেন হঠাৎ ভারাক্রান্ত হয়ে ওঠে। ছোটোখাটো ত্রুটির জন্য গ্লানির পাহাড় বুকের ওপর থেকে কিছুতেই যেন নামতে চায় না। সুনন্দাকেও কথাটা না বলাই ভালো ছিল। স্ত্রী ছাড়া বিজনের আর কে আছে? স্বামী ছাড়াও তো সুনন্দার আর কেউ নেই। বোধহয় কেউ আর আসবেও না। মৃত্যু না হওয়া পর্যন্ত তারা দুজনে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। এ শর্তের কোনো নড়চড় হবে না। কিন্তু এক এক মুহূর্তে মনে হয় গিঁট ছেঁড়ার জন্যে দুজনেরই পণ যেন প্রাণ পর্যন্ত। যুগ পাল্টেছে। বংশরক্ষার জন্য আগেকার মতো মানুষ আর পাগল হয় না। রক্ষা না হলে মঠে মন্দিরে গিয়ে মাথা কোটাকুটি করে না। পুত্রেষ্টি যজ্ঞের ধারা বদল হয়েছে। শিক্ষিত মানুষ বিজ্ঞানের সাহায্য নেয়, যদি না পায় মেনে নেয়। বিজনও মেনে নিয়েছে। মেয়ে বলে সুনন্দার পক্ষে অত সহজে এই সন্তানহীনতাকে মেনে নেওয়া সম্ভব নয়। বিজন তা জানে। গোড়াতিকে এই নিয়ে স্ত্রীর সঙ্গে হাসি পরিহাসও করেছে বিজন। কৃত্রিম উপায় প্রজননের কথা তুলেছে। এই দেশে যদি সে ব্যবস্থা থাকতো, পরীক্ষা করে দেখা যেত। বলা যায় না এই অপত্যহীনতা কার দোষে। সুনন্দা যদি রাজি থাকে,
সেই প্রাচীন নিয়োগ প্রথা প্রয়োগ করে দেখা যায়। বিজনের তাতে কিছুমাত্র আপত্তি নেই। সুনন্দা বলেছে, তোমার আপত্তি না থাকাটাই সব কি না? আমার বুঝি আর রুচি প্রবৃত্তি বলে কিছু নেই? দরকার হয় ওসব পরীক্ষা নিরীক্ষা তুমি বাইরে থেকে চালিয়েছো, আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই। তারপর স্বামীকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে সুনন্দা বলেছে, আমরা দুজনে মিলে যা চাই দুজনে মিলেই তা গড়তে চাই। একজনের হলে তাতে কি দুজনের মন ভরবে? তুমি বরং আর একজনকে বিয়ে করো, আমি কিছু মনে করব না, যদি ছেলেপুলে হয়। বিজন হেসে বলেছে, হ্যাঁ হ্যাঁ, তিনজনে তা নিয়ে কাড়াকাড়ি করব, কি বলো? তারপর সকৌতুক পোষ্যপুত্র নেওয়ার প্রস্তাব, অনাথ আশ্রম থেকে কোনো পরিত্যক্ত মানব শিশুকে কুড়িয়ে এনে আশ্রয় দান, কৌতুক রসের ভিয়েনে সম্ভব অসম্ভব নানা রকম জল্পনা কল্পনা করেছে দুজনে। একজন আর একজনের কাছে প্রমাণ করবার চেষ্টা করেছে ব্যাপারটা মোটেই গুরুতর কিছু নয়, এ নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ব্যথাটা তো মাথায় নয়, ব্যথাটা বুকে, তা মাঝে মাঝে নানাভাবেই জানান দিয়ে যায়। বিয়ে পা স্ত্রীকে বিজন বসিয়ে রাখেনি, নিজে গরজ করে সরকারি অফিসে কাজ জুটিয়ে দিয়েছে, কিছু একটা নিয়ে থাকুক। অফিসে সুনন্দারও সুখ্যাতি হয়েছে, সহকর্মীদের মধ্যে সুহৃদও কম হয়নি নিতান্ত। বিজন সব খবর রাখে, মাঝে মাঝে ঈর্ষার খোঁজা যে খায় না তা নয়, কিন্তু কিছু না কিছু প্রতিক্রিয়া তার চাল চলনে আভাসে ভাষণে ধরা পড়ে না তা নয়। তবু তবু স্ত্রীকে সে মোটামুটি স্বাধীনতাই দিয়েছে। বন্ধুবান্ধব অনেকের তুলনায় বিজন সহনশীল, উদার স্বভাব। এটুকু বললে অহংকার করা হয় না, সত্যি কথাই বলা হয়। ঘরেও আমোদ প্রমোদের সাধ্যমতো ব্যবস্থা করে দিয়েছে বিজন। রেডিও আছে, গ্রামোফোন আছে, বাংলা গল্প উপন্যাসের লাইব্রেরি আছে। শ্যাকরার দোকানে যাতায়াত সুনন্দার নিতান্ত কম নেই। তবু ভরিল না চিত্ত, তবু তবু অমূল্যবাবুর ফ্ল্যাটের দিকে টান যেন বেশি সুনন্দার। সময় পেলেই সেখানে তার ছুটে যাওয়া চাই, যতক্ষণ পারে একটি না একটি মানব শিশুর উত্তাপ তার ভোগ করা চাই। এই সুখ সুনন্দার একার, এর অংশ বিজনের পাবার জন্যেই। সেই জন্যেই কি তার মনে এত ঈর্ষা, এত দেশ বিদ্বেষ? নিজেকে ক্ষমা করে না বিজন, রেহাই দেয় না, মনকে খুঁটে খুঁটে চিড়ে চিড়ে দেখে, শেষ পর্যন্ত নিজেকেই দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়। উচিত হয়নি বিজনের, উচিত হয়নি। শত হলেও সুনন্দা যে মেয়ে, মাতৃত্বের সংস্কার যে ওর রক্তের মধ্যে, সেই কথা ভুলে যাওয়া উচিত হয়নি। খানিক বাদে পাহাড় থেকে উঠে ঘরে ফিরে গেল বিজন। দেখে খুশি হলো, আজ 2 ঘন্টার আগে রান্নাঘরের দোর খুলেছে সুনন্দা, রান্নাবান্নায় হাত দিয়েছে। মান ভাঙাবার আগে সুনন্দা আজ কথা বলল, যদিও দুটি চোখ ফোলা ফোলা, গলা স্বর ভারী। গেলে না, গেলে না তুমি অনিমেষবাবুদের ওখানে? না, একা একা যাই কি করে, একটা ফোন করে দিয়ে এলাম। বেশ করেছ। ছোট টেবিলের দুধারে বসে নৈশ ভোজন প্রায় নিঃশব্দে সারল দুজনে। তারপর শোয়ার ঘরে এসে দুজনে দুখানা বই হাতে নিয়ে বসল। পড়াটা অছিলা, মুখ বন্ধ করে রাখবার উপায়। আরও কিছুক্ষণ গেল। সুনন্দার চোখ যখন ঢুলু ঢুলু হয়ে এলো, বইয়ের উপর ভার কয়েক ঢুলেও পড়ল। বিজন আর তখন দেরি করল না, উঠে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে স্ত্রীকে আড়কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। প্রথম যৌবনে সেই গাঢ় অনুরাগ আবারও যেন ফিরে এসেছে। সুনন্দা আপত্তি করতে লাগলো, না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু বিজন স্ত্রীর এই অনুনয় কানেই তুলল না। শেষ পর্যন্ত আগেও যেমন হয়েছে আজও তেমনই হলো।
স্বামীর বুকে মুখ গুঁজে অবুঝ বালিকার মতোই খানিক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল সুনন্দা। বিজন বাধা দিল না, কিন্তু সান্ত্বনা দিল। নিজের ত্রুটি স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চাইল। তার গালে মুখে হাত বুলাতে বুলাতে বলল, যে দুঃখ আমাদের আছে আমরা তা একসঙ্গেই সইব। কেউ আমরা কাউকে ব্যথা দেব না, আঘাত দেব না। সুনন্দা বলল, আমি আর যাব না, আমি আর যাব না অমূল্যবাবুদের ওখানে। তুমি যখন কষ্ট পাও। বিজন বলল, কষ্ট? ছি ছি ছি, তুমি নিশ্চয়ই যাবে। যত খুশি ওদের ডাকবে, আদর করবে, কোলে নেবে। আমার ঘর ওদের জন্য খোলা রইল। ঘুম এলো অনেক রাত্রে। সেই ঘুম যে আরও কত রাত্রে ভাঙল তা অবশ্য টের পেল না বিজন। শুধু অনুভব করল স্ত্রীর নিবিড় আলিঙ্গনে সে আবদ্ধ হয়ে আছে। কিন্তু সুনন্দার সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে। এত ঘাম কেন সুনন্দার? আজ তো এমন কিছু গরম নেই। তাছাড়া মাথার উপর কম পয়েন্টে পাখাও তো চলছে। বিজনের বরং একটু শীতশীতই লাগছে। কিন্তু সুনন্দা এত ঘামছে কেন? বিজনের হঠাৎ আজকের বিকেলের কথা মনে পড়ল। তখনও সুনন্দা ঘামছিল, অস্বাভাবিক ঘামছিল। সে ঘাম সুনন্দার গায়ে বিজন আরও কয়েকবার দেখেছে। বুক থেকে স্তন্য তো বেরোতে পারে না, তার বদলে অতি বাৎসল্যে সর্বাঙ্গ থেকে ঘামের ধারা ছোটে। ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখছে সুনন্দা? সে কি এখনো একটি শিশুকেই আঁকড়ে রয়েছে? হঠাৎ কিসের যেন একটা যন্ত্রণা বোধ করল বিজন। এক অদ্ভুত অস্বস্তিতে তার মন ভরে উঠল। এরপর থেকে কি রোজই এমনই হবে? যেহেতু স্ত্রীর কোলে সে একটি শিশু এনে দিতে পারেনি, স্ত্রীর কোলে অন্যের শিশু দেখলে শিশুর মতো ঈর্ষায় জর্জর হয়েছে, তাই কোনো দিনই কি সে তার স্ত্রীর কাছে পুরুষের সম্মান, পুরুষের মর্যাদা পাবে না? বিজন কল্পনা করতে লাগল সুনন্দার আলিঙ্গনের মধ্যে সে যেন আকারে অবয়বে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর কোনো দায় নেই, দায়িত্ব নেই, আশঙ্কা নেই, লজ্জা নেই, অনুতাপ নেই, গ্লানি নেই। রাত্রির অন্ধকারে গোপন সুড়ঙ্গ পথে বিজন আবার যেন সেই মধুর শৈশবে ফিরে গেছে। মধুর মূঢ়তার মুখে তার একটি মাত্র বুলি। বিজন সুনন্দার কানের কাছে মুখ এগিয়ে নিল। তারপর অর্ধ কৌতুকে, অর্ধ বিদ্রুপে, অর্ধ যন্ত্রণায়, অর্ধ বেদনায় একটি অস্পষ্ট অস্ফুট ধ্বনিকে ঈষৎ স্ফুটতর করে তুলল। মা, মা, মা। ঘুমের মধ্যে মৃদু হেসে সুনন্দাকে আরও আলিঙ্গনে, তাকে আরও বুকের কাছে টেনে নিল। নিজের কাণ্ড দেখে বিজন নিজেই এবার ঘামতে শুরু করেছে।